সো যেমনটা কথা দিয়েছিলাম যে অ্যান্থনি লোপেজ হাবাস আসার ফলে মোহনবাগানে কী চেঞ্জেস আমরা দেখতে পারি, সুপার কাপে তার কতটা রিফ্লেকশন আসবে উই আর নট শিওর, বাট আইএসএলের সেকেন্ড লেগে যে তার একটা বিরাট রিফ্লেকশন আসবে সেটা আমরা নিশ্চিতভাবে কিন্তু এখন থেকে ধারণা করতে পারি। তো অবশ্যই সেটা নিয়ে যা কিছু আমার বক্তব্য রয়েছে তুলে ধরার চেষ্টা করব, যা কিছু ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং অ্যান্থনি লোপেজ হাবাস অ্যান্ড হিজ প্লেয়িং স্টাইল অ্যান্ড হাউ মোহনবাগান ক্যান চেঞ্জ দেমসেলভস, অবশ্যই সেটা একটা টকিং পয়েন্ট। এবং তার পাশাপাশি সুপার কাপের আগে কিন্তু মোহনবাগানকে নিয়ে দু একটা ছোটো ছোটো বিষয় বলার অবশ্যই রয়েছে। এই ভিডিওতে শুরুতেই যেটা বলা রয়েছে সেটা হচ্ছে সুপার কাপের আগে কিন্তু মোহনবাগানে আবারও একটা চোটের ধাক্কা। এই সিজনে মোহনবাগান এবং ইনজুরি এরা একে অপরের পরিপূরক হয়ে গেছে এবং গতকাল কিন্তু প্র্যাকটিস সেশনে চোট পেয়েছে লালরিনিয়ানা নামতে, যে নামতে গত সিজনে খুব ভালো গেম টাইম পেয়েছিল, নিজেকে প্রুভ করছিল, ইস্টবেঙ্গল থেকে তাকে মোহনবাগান যে সই করিয়েছিল সেটা কোথাও কিন্তু একদম মাঠে গিয়ে ক্লিক হচ্ছিল। এই সিজনে খুব একটা সুযোগ পায়নি, বাট যতটুকু সুযোগ পেয়েছে সেখানে কিন্তু নাম থেকে ভালো খেলতে আমরা দেখেছি। বাট এই টিমটাতে যে কটা প্লেয়ার রয়েছে আইএসএল এক্সপিরিয়েন্স, তাদের মধ্যে নামতে কিন্তু আবারও চোট পেয়ে প্রায় ছিটকে যাওয়ার মুখে। এবং কালকে যেভাবে মাঠ থেকে বেরিয়েছে, যা তার আপাতত ইনজুরি রিপোর্ট, সম্ভবত সুপার কাপের গ্রুপ স্টেজের ম্যাচে নামতে মিস করতে পারে এই টুর্নামেন্টটা। দেখা যাক, তাকে কিন্তু মোহনবাগান রেজিস্টার করাবে, যেহেতু প্রচুর ইউথ টিম থেকেও প্লেয়ার নিতে হয়েছে। তোমরা জানো 7 জন ন্যাশনাল টিমে যোগ দিয়েছে, 2 জন প্লেয়ার আনোয়ার এবং আশিক রুনেন তার সার্ভিস পাবে না, তো 9 জন কিন্তু মেন টিমের প্লেয়ারকে মাইনাস করে সুপার কাপে মোহনবাগান যাচ্ছে। সেই ক্ষেত্রে যারা ইয়াং প্লেয়ার, যারা ইউথ টিমের প্লেয়ার, তাদেরকে কিন্তু একটা বড় দায়িত্ব নিতে হবে এবং সবচেয়ে বড় যে দায়িত্বটা নিতে হবে সেটা কিন্তু বিদেশি প্লেয়ারদের। দ্বিতীয় যে ব্যাপারটা মোহনবাগানের ক্ষেত্রে রয়েছে, আজ থেকে কিন্তু আনোয়ার আলী প্র্যাকটিস শুরু করে দিল, বাট এটাকে ডিরেক্ট প্র্যাকটিস বলাটা বোধহয় ভুল হবে, রাদার বলা ভালো যে কন্ডিশনিং ট্রেনিং শুরু করে দিল, যার মধ্যে একটা বড় পার্ট কিন্তু রিহ্যাবে সে কাটাবে। হ্যাঁ, অবশ্যই আরও কিছু ট্রেনিং রয়েছে, জিম সেশন রয়েছে, বাট বল নিয়ে প্র্যাকটিস কবে শুরু করবে সেটা অবশ্যই পরের বিষয়। সেটা নিশ্চিতভাবেই হাবাস বা টিমে যিনি ফিটনেস কোচ রয়েছেন, যারা ডাক্তার রয়েছেন, তারা ঠিক করবেন। কিন্তু এখন যেটা তার সবচেয়ে বড় নিড সেটা হচ্ছে রিহ্যাব করে আবারও চোটকে কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসা, ফুল ফিটনেস পাওয়া এবং যত তাড়াতাড়ি সম্ভব মোহনবাগানের হয়ে মাঠে নামা, যেটা আপাতত ডাক্তার এবং ফিজিও তারা চেষ্টা করছেন যে যদি ফেব্রুয়ারি মাসের মিডল থেকে 3rd উইকের মধ্যে তাকে অ্যাভেলেবেল করা যায়, তাহলে কিন্তু আরও কিছু ইম্পর্টেন্ট ম্যাচের যে মিস হওয়ার সম্ভাবনা ছিল সেটা আনোয়ার আলীর ক্ষেত্রে কেটে যেতে পারে। এরপর যেখানে ঢুকবো সেটা হচ্ছে অ্যান্থনি লোপেজ হাবাস, মোহনবাগান এবং এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কী বিদেশি বা ইন্ডিয়ান প্লেয়ারের পরিবর্তন হতে পারে। দেখো, যেটা মেন ব্যাপার, রোজ এটা নিয়ে কথা বলি যে খুব একটা যে পরিবর্তন আমরা খুব ড্রামাটিক ওয়েতে দেখবো এরকম চান্স কিন্তু সেভাবে নেই, কিন্তু একটা ইঙ্গিত বারবার করে বিভিন্ন মহল থেকে তুলে আনা হচ্ছে বা উঠে আসছে অটোমেটিক্যালি, যে আপাতত যে মোহনবাগানের সিচুয়েশন রয়েছে সেখানে কিন্তু কিছু মেজর চেঞ্জেস দরকার, যার মধ্যে একটা হচ্ছে একজন ইন্ডিয়ান ডিফেন্ডার সেন্টার ব্যাক ব্যাকআপ হিসেবে লাগবে, একজন লেফট ব্যাকের ব্যাকআপ লাগবে এবং অবশ্যই যদি বিদেশির দিকে তাকানো যায় তাহলে একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু সিরিয়াসলি লাগবে, যে এসে কোথাও মাঝমাঠটা কন্ট্রোল করবে, ব্লকারের রোল প্লে করবে এবং একজন বক্স টু বক্স মিডফিল্ডারের রোলটাও সে প্লে করতে পারবে। কিন্তু সেটা কার পরিবর্তে হবে সেটা নিয়ে কিন্তু গুঞ্জন রয়েছে এবং সুপার কাপে প্লেয়ারদের যা পারফরমেন্স থাকবে, বিশেষ করে বিদেশিদের, কোনো ইন্ডিয়ান প্লেয়ারের পারফরমেন্স সেখানে খুব একটা গ্রাফে থাকবে বলে মনে হয় না, কারণ সিনিয়র টিমে থাকা প্লেয়ারদের মধ্যে একমাত্র গ্লেন এবং আশিস, এই দুটো প্লেয়ারই কিন্তু অ্যাভেলেবেল থাকছে। ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে খুব একটা আমার মনে হয় না যে সুপার কাপটা প্যারামিটার থাকবে বলে। যেটা প্যারামিটার থাকবে বিদেশিদের ক্ষেত্রে, তাদেরকে কিন্তু পারফরমেন্স করে দেখাতে হবে এবং সেখানেই হাবাস কোথাও খুঁজবেন যে তিনি কাদের নিয়ে আগামী দিনে প্ল্যান করবেন, কারা তার টিমের মেন কোর অফ দ্য স্কোয়াড হবে এবং অবশ্যই কোথায় চেঞ্জটা তার লাগবে। এবার যদি লাস্ট পার্টে আসি, সেটা হচ্ছে যে হাবাস তিনি আসার ফলে মোহনবাগানে কী চেঞ্জেস আমরা দেখতে পারি। আমি কিছু বিষয় পরপর নোট ডাউন করেছি, আই হোপ তোমাদের অনেকের সাথে সেটা মিলতে পারে। নাম্বার 1 হচ্ছে যে একটা ডিফেন্সিভ অর্গানাইজেশনে আমরা রিবিল্ডিং দেখতে পারি, যেটা আমরা ওয়ান ফেরান্দোর টাইমে ভীষণভাবে ল্যাকিং দেখেছিলাম। সেই কারণে এত গোল মোহনবাগান কনসিড করেছে, মাত্র 2টো ম্যাচ কিন্তু ভিসাল কাইত ক্লিন সিট রাখতে পেরেছিল। তো এটা একটা কনসার্নিং পার্ট, যে গোলকিপার লাস্ট সিজনে গোল্ডেন গ্লাভস জিতছে সেই গোলকিপার এই সিজনে এসে 10টা ম্যাচে জাস্ট 2টো ম্যাচে ক্লিন সিট, মানে একটা বিরাট বড় ডিফেন্সিভ এরার কিন্তু উঠে আসছে, কিছু কিছু গোলকিপিং এরারও উঠে এসেছে। বাট তার এফেক্টটা কোথাও গত সিজন অবধি থাকা গোলকিপিং কোচ হাভিয়ার পিনদেদো, তার না থাকার একটা ফ্যাক্টর হতে পারে। অনেকে এখানে
অলরেডি দাবি তুলতে শুরু করেছে যে তাকে যদি আবারও ফিরিয়ে আনা হয়, কিন্তু তার চান্স এই মুহূর্তে সেইভাবে নেই, কারণ আপাতত তিনি কিন্তু কাতারে রয়েছেন, তিনি কোচিং করাচ্ছেন। অবশ্যই হাবাস যেহেতু ফিরেছে, তার হাত ধরে পিন্দোদকে আমরা ফিরতে দেখতে পারি, তবে সেটা এই সিজনে হবে না আগামী সিজনে হবে সেটা কিন্তু সময় কথা বলবে। এবং যেটা মেন ব্যাপার যেটা হাওয়াসের সিস্টেমে থাকে নাম্বার 2, সেটা হচ্ছে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের রোল কী হবে। এই টিমে অলরেডি গ্লেন মার্টিন্স রয়েছে, দীপক টাংরি রয়েছে, যাদের কন্টিনিউ করার চান্স ইতিমধ্যে মারাত্মক লেভেলে হাই, কারণ হাওয়াস এমন একটা স্ট্র্যাটেজিতে খেলান যেখানে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের রোল কিন্তু চরম লেভেলে থাকে, যেখানে যখন টিম কাউন্টার অ্যাটাকে উঠে যায় তখন কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং দুজন সেন্টার ব্যাক তারা কনস্ট্যান্ট ডিফেন্সটাকে আগলে পড়ে থাকে। তো সেখানে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের রোল কিন্তু ভীষণভাবে জরুরি। এবং আমরা থাপাকে ম্যাক্সিমাম টাইমে ফেরান্দোর টাইমে দেখছিলাম যে ডিফেন্সিভ মিডফিল্ডার রোলটা প্লে করছে, বাট থাপা ইজ নট আ ট্রুলি ডিফেন্সিভ মিডফিল্ডার। থাপা হয়তো কেরিয়ারে প্রচুর ম্যাচ ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছে, কিন্তু সবসময় তার পাশে একজন বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার বা বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার থেকেছে, সেই কারণে থাপার যে রোলটা সেই রোলটা কিন্তু 50-50 ভাগ হয়েছে। এবার এই ক্ষেত্রে যদি গ্ল্যান বা টাংরি নিজেদের পারফরমেন্স বের করে আনতে পারে বা কোচও যদি তাদের থেকে যেটা চাইছেন সেটা তারা ডেলিভার করতে পারে তাহলে ভালো। আদারওয়াইজ হয়তো প্ল্যানিংয়ে থাকতে পারে যে একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার ফরেন প্লেয়ার তাকে হাবাস নিয়ে আসতে পারেন, কিন্তু সেখানেই সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন থাকছে, যেটা আগেই ডিসকাস করলাম যে সেটা কার পরিবর্তে হবে, কী ইকুয়েশনে হবে, সেটা কিন্তু আমরা সুপার কাপের পরেই বুঝতে পারবো যে আদৌ সেরকম কিছু আসবে নাকি এই যে 6জন বিদেশি রয়েছে তারাই কন্টিনিউ করবে। নেক্সট যে আমি পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে যে ডিফেন্সিভ অর্গানাইজেশনের 3 ব্যাক অর 4 ব্যাক সিস্টেম, এর একটা আমরা ভেরিয়েশন কিন্তু দেখতে পারি যে অপোনেন্ট কী রয়েছে, কোন অপোনেন্ট কীরকম অ্যাটাকিং ওয়েতে স্ট্রং, সেই অনুযায়ী কিন্তু হাওয়াস হয়তো 3 ব্যাক সিস্টেম বা 4 ব্যাক সিস্টেমে তিনি মুভ করবেন। আমরা যেটা ফেরান্দো স্ট্র্যাটেজিতে দেখছিলাম যে সমস্ত টিমের এগেনস্টেই তিনি 3 ব্যাক সিস্টেমে যাচ্ছিলেন, সেটা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হোক, সেটা সবচেয়ে স্ট্রং প্রতিপক্ষ হোক, তিনি কিন্তু 3 ব্যাক সিস্টেমে যাচ্ছিলেন। এবং বহু কোচ তারাও কিন্তু বলেছিল যে এই যে 3 ব্যাক সিস্টেমটা, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অবশ্যই ম্যানুয়েল মার্কোস রোকা। তিনি নিজেই জানিয়েছিলেন কলকাতায় এসে যে এই 3 ব্যাক সিস্টেমটা কোথাও আমার জন্য ভালো হয়েছে, বাট সেটা হাওয়াসের টাইমে চেঞ্জ হতে পারে। হাওয়াসও কিন্তু 3 ব্যাক সিস্টেমে তিনি খেলিয়েছেন, বাট পরবর্তীকালে তিনি কিন্তু 4 ব্যাক সিস্টেমে প্রচুর ম্যাচ খেলিয়েছেন, এবং সেটা কোথাও অপোনেন্ট ওয়াইজ তিনি কিন্তু ডিসাইড করবেন যে ওয়েদার আই শুড গো উইথ 3 ব্যাক অর 4 ব্যাক সিস্টেম। এই যে ডিফেন্সিভ ভেরিয়েশনটা, এই ডিফেন্সিভ ভেরিয়েশনটা আমরা কিন্তু হাওয়াসের টাইমে দেখতে চলেছি। নাম্বার 3 হচ্ছে কোথাও কাউন্টার অ্যাটাক বেসড ফুটবল, এবং সেটা আগে ডিফেন্সকে শক্তপোক্ত করে। অনেকে বলে যে হাওয়াসের স্টাইলটা পার্ক দ্য বাস, অনেক বেশি বোরিং ফুটবল, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল আর্ন দ্য পজিটিভ পয়েন্টস। কোথাও ডিফেন্সকে আমি আগে মজবুত রাখবো যে আমি গোলটা খাবো না, ওটা আগে আমাকে সেফ রাখতে হবে, তারপর আমি কাউন্টার অ্যাটাক বেস্ট ফুটবল খেলবো। এবং এই কাউন্টার অ্যাটাক বেস্ট ফুটবল খেলার জন্য 3টে প্লেয়ারের মানে 3টে পজিশনের রোল হয় সব থেকে বেশি ভাইটাল। এক হচ্ছে 2জন উইঙ্গার, যেদিক থেকে হোক না কেন অ্যাটাক কিন্তু উইং থেকে সব থেকে বেশি স্টার্ট হয়। নাম্বার 2 হচ্ছে মাঝমাঠ থেকে কত বল সাপ্লাই হচ্ছে উইংয়ের দিকে, কত সুইচ হচ্ছে ডিপেন্ড করছে। এবং নাম্বার 3 হচ্ছে যে টার্গেট ম্যান, যেটা আমরা একটা সময় দেখতাম যে রয় কৃষ্ণা বা কখনো ডেভিড উইলিয়ামস বা দুজনে একসাথে খেললে ভেরিয়েশনটা থাকতো। একজন টার্গেট ম্যান কিন্তু কোথাও হাওয়াসের সিস্টেমে বারবার থাকে, কখনো সেটা লং বলের দিকে চলে যায়, কখনো সেটা উইং থেকে আসা ক্রসের দিকে চলে যায়। এবং এই ক্ষেত্রে আপাতত মোহনবাগানের টিমের টার্গেট ম্যান হয়ে ওঠার সব থেকে বেশি চান্স কিন্তু রয়েছে আর্মান্দো সাদিকুর, কারণ সাদিকুর মধ্যে দুটো পজিটিভ দিক রয়েছে। এক হচ্ছে ওর স্ট্রেংথ, ওর যে বডি স্ট্রাকচার, একটা জিনিস মাথায় করে দেখো যে ওর স্ট্রাকচার কিন্তু বারবার বলে দেয় যে হি ইজ আ পজিটিভ নাম্বার 9, যেটা কিন্তু কামিংসের ক্ষেত্রে একটু ব্যাকফুটের দিকে ঠেলে। কোথাও কামিংসকে মনে হয় যে একটু নিচের দিকে নামবে, বলটা হোল্ড করবে, একটু ক্রিয়েটিভ রোল প্লে করবে, নিচে থেকে অপারেট করবে, সেটা সাদিকুর ক্ষেত্রে কিন্তু কম দেখা যায়। এবং নাম্বার 2 সাদিকুর ক্ষেত্রে বড় প্লাস পয়েন্ট হচ্ছে সাদিকুর একটা শট নেওয়ার বক্সের মধ্যে কিন্তু প্রবণতা রয়েছে, হিউজ পরিমাণে রয়েছে। হয়তো সেটা সবসময় যে অন টার্গেটে থাকে তা না, বাট কোথাও শট নেওয়ার প্রবণতা, হাবাসের যে স্ট্র্যাটেজি সেই সিস্টেমে কিন্তু সাদিকু নিজেকে প্রুভ করতে পারে, এই চান্সগুলো কিন্তু রয়েছে। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে থাপার রোলটা কী হবে, থাপাকে কতটা ডিফেন্সিভ রোল দেওয়া হবে, কতটা অ্যাটাকিং রোল দেওয়া হবে, সেটাও কিন্তু বিরাট বড় একটা মেজর পার্ট হবে যে মোহনবাগান ঠিক কোথা থেকে জার্নিটা স্টার্ট করছে। আমার মতে থাপাকে যদি অনেক বেশি অ্যাটাকিং রোল দেওয়া হয়, সেই ক্ষেত্রে থাপা কিন্তু অনেক বেশি ওপেন প্লে করতে পারবে, যেটা মোহনবাগানের অ্যাটাকে কিন্তু ভেরিয়েশনটা আনবে। এবং যে স্ট্র্যাটেজিতে কোথাও হাওয়াস যেতে চাইবেন বা যে স্ট্র্যাটেজিটা হাওয়াসকে নিয়ে যেতেই হবে কোথাও সাকসেসের জন্য, সেখানে তিনি হয়তো শুরু থেকে 2জন বিদেশি সেন্টার ব্যাকে স্টার্ট করবেন। তাছাড়া সেভাবে কোনো অপশনস নেই, কারণ যদি আনোয়ার আলীর ব্যাকআপ হিসেবে কেউ আসে তাহলে তো ভালো কথা, আনোয়ার আলী কত তাড়াতাড়ি সুস্থ হচ্ছে সেটাও একটা বড় পয়েন্ট। এবং একজন যদি টার্গেট ম্যান থাকে,
এই ক্ষেত্রে যদি সাদিকুকে ধরে নিই তাহলে হুগো বুমো অর দিমিত্রি পেত্রাতস যে কোনো একজন কিন্তু কোথাও রেগুলার বেসিসে গেমে ইনভলভমেন্ট থাকবে তাদের, এবং এই ক্ষেত্রে একটা বড় ব্যাপার হবে যে অ্যাকচুয়ালি কার থেকে কোন রোলটা তিনি পেতে চাইছেন। দিমিত্রি পেত্রাতস মোর অ্যাটাকিং প্লেয়ার, হুগো বুমো মোর কমপ্লিট প্লেয়ার। হুগো কিন্তু নিচের দিকে নেমে এসে বল হোল্ড করতে পারে, হুগো সামনের দিকে এগিয়ে কিন্তু অ্যাটাকে বারবার করে ইনভলভমেন্ট দেখাতে পারে। তো অবশ্যই এখানে হাবাস কি চাইছেন, কোন স্ট্র্যাটেজি তিনি নিতে চাইছেন, কোন অপোনেন্ট রয়েছে, কি মানে ফরমেশনে গেলে তিনি কোথাও পজিটিভ ব্যাপারটাকে তুলে আনতে পারবেন, তার উপরে কিন্তু প্লেয়াররা টিমে জায়গা পাবে বা ফার্স্ট 11-এ ঢুকবে। তো বহু ইকুয়েশন কিন্তু আপাতত আমার মনে হয় যে চেঞ্জ হওয়ার রাস্তাতে রয়েছে। যে স্টাইলে আমরা ফেরান্দোকে খেলতে দেখছিলাম, যেভাবে আমরা খুব ইজিলি বুঝতে পারছিলাম যে চলো আজকের ম্যাচে এই 11টা নামবে, কারণ এটা ফেরান্দো স্টাইলে না ফিক্সড হয়ে গেছে, এই সিস্টেমটাই চলবে, সেটা কোথাও হাওয়াসের জন্য কিন্তু চেঞ্জ হতে পারে। আমরা কোথাও কিন্তু রিলেটিভলি কিছু চেঞ্জেস দেখতে পারি, কিছু ব্যাপার হয়তো ম্যাচের আগে হঠাৎ করে চেঞ্জ হতে পারে, এবং সেটা ইন্টারেস্টিং হবে। সিরিয়াসলি বলছি ইন্টারেস্টিং হবে। একটু টেস্ট অফ ফুটবলের চেঞ্জ আসতে পারে মোহনবাগান ফ্যান্সদের জন্য, বাট সেটা কতটা পজিটিভ ওয়েতে আসবে সেটাই সবচেয়ে বড় কিন্তু টকিং পয়েন্ট হবে। সো মোটামুটি আমার যা বলার ছিল আমি বললাম, আমি বলার চেষ্টা করলাম। এবার তোমাদের যদি কিছু এরপর পয়েন্ট দেওয়ার থাকে অবশ্যই এর সাথে অ্যাড করতে থাকো, যদি আমার সাথে কিছু বিষয় ডিফার করার থাকে অবশ্যই কমেন্টে ডিফার করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল, নতুন হয়ে থাকলে ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।